সবাইকে স্বাগতম দ্য বিগিনিং আফটার দ্য এন্ডের নতুন এপিসোডে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে আর্থার ডিসিপ্লিনারি কমিটির মেম্বার হয়ে যায়। এখন আর্থার ডিসিপ্লিনারি কমিটির ইউনিফর্ম পরে ডিসিপ্লিনারি অফিসে আসে। ভেতরে ঢোকার আগে আর্থার ভাবে যে এই রুমের ভেতরে জাইরাস একাডেমির সবচেয়ে শক্তিশালী স্টুডেন্টরা আছে। দেখা যাক তারা কেমন। যখনই সে গেট খোলে তার উপর একটা সিংহ গর্জন করে, কিন্তু এতে আর্থার আর সিলভি ভয় পায় না। সিলভি তো সিংহকে থাপ্পড় মেরে দেয়। এটা দেখে এক ছেলে বলে, আমি যেমন প্ল্যান করেছিলাম এটা একদম তেমন হলো না। এটা দেখে আর্থার বলে, এটা কি আমার একটা টেস্ট ছিল যে এটা দেখার জন্য যে আমি ভীতু কিনা? তখন ছেলেটা বলে, হ্যাঁ, আর মনে হয় ডিরেক্টর একদম পারফেক্ট লোককেই বেছে নিয়েছে। আচ্ছা, তোমাকে এখানে পাঠানো হয়েছে তোমার স্কিল দেখে নাকি তোমার কানেকশানের জন্য? সে আর্থারকে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখে। এটা দেখে আর্থারের একটু অদ্ভুত লাগে। তখন ছেলেটা বলে, সরি, আমার নাম কাই ক্রিস্টালেস আর আমি 4th ইয়ার স্টুডেন্ট। তুমি আমাকে শুধু কাই বলতে পারো। তখন আর্থারও নিজের নাম বলে আর বলে, এই হলো সিলভি, আমার বন্ড। আর আমরা দেখি সিলভি তো সেই সিংহকে ভালোভাবে শিক্ষা দিয়েছে। এটা দেখে কাইও ঘাবড়ে যায়। সে ভাবে সিলভি কীরকম শক্তিশালী বন্ড যে গ্রোডারকে এভাবে ভয় দেখিয়ে বসিয়ে রেখেছে। তখন সেখানে এক বডি বিল্ডার মেয়ে আসে যে আর্থারকে দেখে বলে, এখানে আবার একটা ছেলে এসেছে। যদি এই কমিটির ভেতরে আসল পুরুষ থাকতো তাহলে ভালোই হতো। সেই মেয়েকে দেখে আর্থারের হেলগার্থের কথা মনে পড়ে যায়। এরপর মেয়েটা নিজের নাম বলে, তার নাম ডোরা ড্রিয়া ওরেগার্ড আর সে 1st ইয়ার স্টুডেন্ট। এটা শুনে আর্থার তার সাথে হাত মেলাতে যায়, কিন্তু সে আর্থারের হাত সরিয়ে দেয়। এরপর কাই আর্থারকে বলে, এখন চলো, বাকিরা তোমার জন্য অপেক্ষা করছে। তারা এখন ভেতরে যাচ্ছিল, তখন কাই বলে, ডিরেক্টর আমাদের তোমার ব্যাপারে নাম পর্যন্ত বলেনি, কোনো ডিটেলও দেয়নি, তাই সবাই তোমাকে নিয়ে খুব কিউরিয়াস। তখন ডোরা ড্রিয়া আর্থারের হাত ধরে ভেতরে নিয়ে যায় আর সবাইকে বলে নতুন ছেলে চলে এসেছে। সেখানে আমরা দেখি কার্টিসও আছে, যে আর্থারকে দেখে বলে, আমি জানতাম তুমিই হবে। সে গ্রোডারকে দেখে বলে, আমি ভাবিনি তুমি এর এমন অবস্থা করবে। আর্থার বলে, তাহলে এই সিংহটা তোমার বন্ড? এটা কি সেই সিংহ যেটা তুমি অকশানে কিনেছিলে? কার্টিস বলে, হ্যাঁ, আর গত বছর গ্রোডার ক্লাসে পৌঁছে গেছে। তারপর তারা হাত মেলায়। এরা দেখে সবাই অবাক হয়ে যায় আর বলে, এরা কি একে অপরকে চেনে? কার্টিস বলে, শুধু আমি না, প্রিন্সেস ক্যাথলিনও চেনে। আমরা দেখি প্রিন্সেস ক্যাথলিনও ডিসিপ্লিনারি কমিটিতে আছে। ক্যাথলিনও আর্থারকে দেখে খুশি হয়। এরপর আর্থারের পুরনো বন্ধু আসে। সে বলে, অনেকদিন পর দেখা হলো আর্থার, আমাকে ভুলে যাওনি তো? আর্থার বলে, সরি, কিন্তু তুমি কে? এতে সে রেগে বলে, তুমি আমাকে ভুলে গেলে কিভাবে? আমি ফেরিত। তখন আর্থারের মনে পড়ে এটা সেই ফেরিত যাকে সে এলফ কিংডমে অপমান করেছিল। ফেরিত বলে, আমাকে অপমান করো না, আমরা একই ক্লাসের হলেও আমি তোমার থেকে বড়, তাই আমাকে সম্মান করো। তখন আর্থারও বলে, ঠিক আছে। তখন ওইখানে এক মেয়ে এসে বলে, মনে হয় আমরা এখানে নতুন। ওই মেয়ের সাথে এক ছেলেও ছিল। ওই মেয়ে এখন বলে, আমার নাম ক্লেয়ার ব্লেডহার্ট, আমি 6th ইয়ার ব্যাটেল স্টুডেন্ট আর এই কমিটির লিডার। ব্লেডহার্ট নাম শুনে আর্থার অবাক হয় আর বলে, আপনি কি ক্যাসপিয়ানকে চেনেন? ক্লেয়ার বলে, হ্যাঁ, সে তো আমার আঙ্কেল। তুমি তাকে কিভাবে চেনো? আর্থার বলে, আমি তার শক্তির কথা আমার বাবার কাছ থেকে শুনেছি। আর্থার তো মিথ্যা বলছিল, কারণ সে আগেই ক্যাসপিয়ানকে হারিয়েছে। ক্লেয়ার বলে, আমি অ্যাওয়েকেন হওয়ার পর থেকেই আঙ্কেল আমাকে ট্রেনিং দিয়েছে, তাই আমার অনেক টেকনিক তার মতো। তখন ক্লেয়ারের সাথে থাকা ছেলেটা আর্থারের কাছে এসে বলে, এখানে এত দুর্বল লোক কবে থেকে ঢুকতে শুরু করলো? এটা বলে সে আর্থারের সাথে হাত মেলায়। তখন সে গ্র্যাভিটি ম্যাজিক দিয়ে আর্থারের হাত চেপে ধরে। এটা দেখে আর্থার ভাবে, সে কি আমাকে টেস্ট করছে? যদি সিলভিয়ার বিস্ট উইল না থাকতো তাহলে আমি হেরে যেতাম, কিন্তু সিলভিয়া আমার সাথে আছে। এটা বলে সে ব্যথা সহ্য করে নেয়। এটা দেখে সবাই ইমপ্রেস হয়ে যায়। ছেলেটা বলে, তুমি খারাপ না। তখন গাইও বলে, হ্যাঁ, তুমি তো খুব শক্তিশালী। এই ছেলে যখন ফেরিতের হাত চেপে ধরেছিল তখন ফেরিত তো নিচেই পড়ে গিয়েছিল। এটা শুনে ফেরিত রেগে বলে, আমি কনজিউরার আর আর্থার অগমেন্টার, তাই ওর সাথে আমার তুলনা করো না। তারা এইভাবে ঝগড়া করছিল, তখন ক্লেয়ার সবাইকে শান্ত করে বলে, আমাদের অ্যানাউন্সমেন্টে যেতে হবে। এটা প্রথমবার হবে যেখানে ডিসিপ্লিনারি কমিটি সবার সামনে দেখা দেবে। এটা শুনে আর্থার বলে, আমি তো এই ব্যাপারে জানতাম না, তাই আমি কোনো প্রস্তুতি নেইনি। কার্টিস বলে, চিন্তা করো না, আমাদের শুধু ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর ক্লিয়ার সবাইকে বলে, চলো যাই, আর সবাইকে দেখিয়ে দেই যে তাদের রুল ফলো করানোর জন্য কারা আসছে। পরের দৃশ্যে টেসিয়া অ্যানাউন্সমেন্টে সবাইকে ডিসিপ্লিনারি কমিটির সাথে পরিচয় করিয়ে বলে, কেউ যদি একাডেমিতে ঝামেলা করে তাহলে ডিসিপ্লিনারি কমিটি তাকে ছাড়বে না, তাই ভালোভাবে বিহেভ করো। তারপর সেখানে ডিসিপ্লিনারি কমিটির মেম্বাররাও চলে আসে।
পরের দৃশ্যে আর্থার তার ক্লাসের মধ্যে ছিল, যেখানে সবাই তাকে নিয়ে আলোচনা করছিল। কেউ বলে আর্থার কানেকশন ব্যবহার করে এখানে এসেছে, কেউ বলে ওর হয়তো ট্যালেন্ট আছে। এইভাবে সবাই নানা প্রশ্ন করে। এসব শুনে ইলাইজা আর্থারের কাছে এসে বলে, মিস্টার ডিসি অফিসার, মানে ডিসিপ্লিনারি কমিটির অফিসার, দেখো তুমি কতটা পপুলার হয়ে গেছো। এটা শুনে আর্থার বলে, আমি ভাবিনি ডিসিপ্লিনারি কমিটির মেম্বার হলে এতটা অ্যাটেনশন আসবে। আগে যদি এটা জানতাম তাহলে আমি হতামই না। তখন ইলাইজা বলে, পুরো ক্লাসের মধ্যে তুমি একজন যে কালো ইউনিফর্ম পরে আছে, তাই তো এত অ্যাটেনশন আসছে। এরপর আর্থার দেখে তাদের টিচার সেখানে চলে আসে। তাকে দেখে আর্থার বুঝতে পারে সে একজন কনজুরার, এবং এই টিচার তার কোরের উপর এত ভালো কন্ট্রোল রাখে যে আর্থার তার লেভেল পর্যন্ত সেন্স করতে পারে না। টিচার যখন বই বন্ধ করে সবাই তখন চুপ হয়ে যায়। টিচার বলে, আমার নাম প্রফেসর এভিয়াস এবং আজ আমি তোমাদের মানা থিওরির ফান্ডামেন্টাল শেখাবো। আমি তোমাদের অনেক ইন্টারেস্টিং জিনিস শেখাবো, কিন্তু আমাদের যে ক্লাস সেটা বেসিক ক্লাস হতে চলেছে। তবে এই ক্লাস ইন্টারেস্টিং হবে, কারণ আমি তোমাদের অনেক মজার প্রজেক্ট আর অ্যাসাইনমেন্ট দেব। তারপর সে বলে, যেহেতু আমাদের একাডেমিতে নতুন পরিবর্তন এসেছে, তাই আমি তোমাদের বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। আমি আজ বলবো কনজিউরাররা কেন অগমেন্টারদের থেকে ভালো। এখন সে বলে, আগের দিনে অরেঞ্জ কোর পর্যন্ত পৌঁছানো খুব কঠিন ছিল, এই জন্য কনজিউরারদের অগমেন্টারদের থেকে বড় অ্যাডভান্টেজ ছিল। ফিজিওলজির দিক থেকে কনজিউরারদের শরীরে অনেক মানা ভেইন তৈরি হয়, যা শরীরের ভেতরে মানা অ্যাবজর্ভ করতে সাহায্য করে এবং মানা করে মানা ট্রান্সপোর্ট করে। অন্যদিকে অগমেন্টাররা ন্যাচারালি মানা চ্যানেল ডেভেলপ করে, তাই তারা শরীর থেকে মানা বের করতে পারে। আর কনজিউরাররা আশেপাশের মানা অ্যাবজর্ভ করতে পারে, এই জন্য তারা দ্রুত হায়ার কোর লেভেলে পৌঁছে যায়। অগমেন্টাররা তাদের মানা ভালোভাবে কন্ট্রোল ও ম্যানিপুলেট করতে পারে। তারপর টিচার বলে, ধরো দুজন মেজ আছে, একজন কনজিউরার আর একজন অগমেন্টার, আর দুজনেই সিলভার কোরে আছে। তাহলে কার কাছে বেশি অ্যাডভান্টেজ থাকবে? একজন কোরকে শক্তিশালী করে আর একজন শরীরকে, তাই কার লাভ বেশি? আর্থার দেখে সবাই আলাদা আলাদা উত্তর দেয় এবং ক্লাস শেষ হয়ে যায়। এরপর আর্থার দ্বিতীয় ক্লাসে যায় আর এলাইজা অন্য ক্লাসে। আর্থার দেখে এই ক্লাসে একটা এরিনা আছে যেখানে ফাইট হয়। এটা দেখে আর্থার ভাবে এই ক্লাস হয়তো ইন্টারেস্টিং হবে। এটা বলে সে বসে পড়ে। তখন ক্যাথলিন এসে বলে, আমি কি তোমার পাশে বসতে পারি? আর্থার হ্যাঁ বলে। আর্থার এখন মনে মনে ভাবে, এই ক্লাসে তো আরও অনেক জায়গা আছে, তবুও সে আমার কাছে কেন বসলো? তখন সিলভি ক্যাথলিনকে দেখে বাও করে। এটা দেখে ক্যাথলিন লজ্জা পেয়ে বলে, এটা খুব কিউট। তখন ফেরি তো এখানে চলে আসে আর বলে, তুমি তো আমার রাইভাল। এটা বলে সে আর্থারের কাছে বসে পড়ে। এরপর ক্লাস শুরু হয়। ইনস্ট্রাক্টর এসে বলে, আমি জানতাম আমি পপুলার, তাই এত স্টুডেন্ট এসছে। আর্থার ভাবে, এটাই সেই লোক যার সাথে আগে আমার ধাক্কা লেগেছিল। ইনস্ট্রাক্টর বলে, যেমন কি তোমরা জানো এই ক্লাস প্র্যাকটিক্যাল মানা ম্যানিপুলেশনের, তাই আমরা অনেক প্র্যাকটিক্যালি কাজও করব। এই ইনস্ট্রাক্টর অনেক বড় লুচ্ছা, তাই সে মনে মনে বলে, এখানে তো অনেক কিউট কিউট মেয়ে এসছে। তারপর সে আর্থারকে দেখে ভাবে, এটাই তো সেই ছেলে যে আমাকে সবার সামনে অপমান করেছিল। এই সুযোগে আমি সবার সামনে ওকে অপমান করব। এখন সে বলে, ডিসিপ্লিনারি কমিটিকেও পড়ানো আমার জন্য বড় সম্মানের ব্যাপার। আমি একা না যে ডিসিপ্লিনারি কমিটির পাওয়ার দেখতে চায়, সবাই জানতে চায় তাদের পাওয়ার কত। এটা শুনে আর্থার ভাবে, এই ইনস্ট্রাক্টর আমাদের উস্কানোর জন্য বলছে, কিন্তু কেউই তার ফাঁদে পড়বে না। কিন্তু আমরা দেখি ফেরি তো অনেক বড় বোকা, তাই সে বলে, আমি ভলেন্টিয়ার করব আপনার সাথে লড়ার জন্য। আমি আপনাকে আমার এবিলিটিস দেখাবো। এতে ইনস্ট্রাক্টরও রাজি হয়। ফেরিত এখন ইনস্ট্রাক্টরকে বলে, আপনার সঙ্গে লড়াই করে অনেক মজা হবে। আপনার মানাকোর খুব হাই, তাই আমি সেন্স করতে পারছি না আপনার লেভেল। ইনস্ট্রাক্টর বলে, আমি অগমেন্টার, তাই আমি শুধু লং রেঞ্জ অ্যাটাক করব। এটা বলে সে তার তলোয়ার বের করে। ইনস্ট্রাক্টর ইচ্ছে করেই বলে যে সে অগমেন্টার আর সে শুধু লং রেঞ্জ অ্যাটাকই করবে। এতে সে যদি হেরে যায় তাহলেও সে সবাইকে বলতে পারবে যে সে নিজের পুরো শক্তি ব্যবহার করছিল না। এরপর দুজনই নিজের আর্টিফ্যাক্ট চালু করে ডুয়েল শুরু করে। ফেরিত এখন পানি দিয়ে একটা ডোমেইন বানায়। এটা দেখে আর্থারও ইমপ্রেস হয়ে যায়, কারণ এটা করা খুব কঠিন। তখন ফেরিত পানিকে ম্যানিপুলেট করে একটা সাপ বানিয়ে ইনস্ট্রাক্টরের উপর আক্রমণ করে। কিন্তু ইনস্ট্রাক্টর তখন ফায়ার ব্যবহার করতে শুরু করে, সেটা আবার ব্লু ফ্লেম, যেটা দেখে আর্থারও ইমপ্রেস হয়ে যায়। সে ভাবে যদি সে ব্লু ফ্লেম মাস্টার করে থাকে তাহলে সে দুর্বল নয়। ইনস্ট্রাক্টর তার ব্লু ফ্লেম ব্যবহার করে ফেরিতের আক্রমণকে বাষ্পে পরিণত করে দেয় এবং কিছু পানি ছিটকে গিয়ে ফেরিতের গায়ে লাগে, যার ফলে তার মনোযোগ নষ্ট হয়ে যায়। এটা দেখে ইনস্ট্রাক্টর ইচ্ছাকৃতভাবে তার পায়ে আঘাত করে তাকে ফেলে দেয় এবং তার কাছে এসে বলে, এখন কি তুমি সারেন্ডার করছো? তখন ফেরিত বলে, হ্যাঁ আমি হার মানছি।
এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে আর্থার দেখে যে এই ইনস্ট্রাক্টর ইচ্ছা করেই ফেরিদকে অপমান করছে। ইনস্ট্রাক্টর এবার আর্থারের দিকে তাকিয়ে ভাবে, দেখেছো আমার শক্তি। আর্থার বুঝে যায় যে সে শুধু তাকে জ্বালাতে চাইছে। এরপর ফেরিদ নিজের জায়গায় বসে। ইনস্ট্রাক্টর আবার নিজের প্রশংসা করতে শুরু করে এবং বলে, আর কেউ আছে যে আমার সাথে লড়তে চায়? এটা শুনে ক্যাথলিন উঠে দাঁড়ায় এবং বলে, আমি লড়ব। এটা শুনে আর্থার অবাক হয়ে যায়। সে ভাবে ক্যাথলিন তো আইস এলিমেন্ট ব্যবহার করে, আর এই ইনস্ট্রাক্টর যার নাম গিস্ট সে ফায়ার এলিমেন্ট ব্যবহার করে। আমার মনে হয় না ক্যাথলিন জিততে পারবে। তবুও ক্যাথলিন গিস্টের সাথে লড়তে যায়। তাদের ম্যাচ শুরু হয়। ক্যাথলিন প্রথমে তার আইস দিয়ে আক্রমণ করে, অন্যদিকে গিস্ট তার ফ্লেম দিয়ে নিজের জন্য একটা শিল্ড বানায় এবং সহজেই ক্যাথলিনের আক্রমণ ডজ করে। কিন্তু ক্যাথলিন থামে না, সে একের পর এক আক্রমণ করতে থাকে। গিস্টও পাল্টা আক্রমণ করে তার ফ্লেম ব্যবহার করে। এটা দেখে আর্থার ভাবে, এটা তো সেই অ্যাট্যাক যেটা লুকাস র্যাঙ্ক এক্সামিনেশনে করেছিল। এখন গিস্ট অনেক হামলা করে, কিন্তু ক্যাথলিন ওপর থেকে অ্যাট্যাক করে। এটা দেখে গিস্ট ইমপ্রেস হয়ে বলে, ক্যাথলিন তুমি খুব ট্যালেন্টেড, কিন্তু এটা আমার ওপর কাজ করবে না। এটা বলে গিস্ট আবার আকাশে ফ্লেম ছুটতে থাকে, কিন্তু ক্যাথলিন তখন তার আইস টর্নেডো ব্যবহার করে, যার ফলে ফ্লেমগুলোর দিক বদলে যায় এবং আরও বেশি গতিতে ক্যাথলিনের দিকেই ফিরে আসে। গিস্ট দেখে ক্যাথলিন নিজেকে ডিফেন্ড করছে না। এতে অ্যাট্যাক প্রায় ক্যাথলিনের ওপর লাগতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আর্থার এসে সেটা আটকায়। আর্থার রেগে গিয়ে গিস্টকে বলে, আমার মনে হয় তোমার এই খেলা শেষ করা উচিত। গিস্টও রেগে যায় এবং বলে, আমি জানি তুমি প্রিন্সেসের জন্য চিন্তিত, কিন্তু এত চিন্তা করার দরকার নাই, সব কিছুই কন্ট্রোলেই ছিল। আর্থার বলে, মিথ্যা বলো না। গিস্ট বলে, তোমার কি মনে হয় না আমি এত ট্যালেন্টেড প্রফেসর হয়ে এটা কন্ট্রোল করতে পারবো না? সব কিছু কন্ট্রোলে ছিল, আমি ঠিক সময়ে আক্রমণ থামিয়ে দিতাম। এটা শুনে আর্থার ভাবে সে মিথ্যা বলছে। একবার এই অ্যাট্যাক বেরিয়ে গেলে সেটা ক্যান্সেল করা যায় না। ক্যাথলিন আহত হয়নি, তাই আমার কাছে প্রমাণও নেই। আর্থার ভাবে এখন আর কোনো উপায় নেই, আমাকে গিস্টকে ফোর্স করতে হবে যেন সে আমাকে আঘাত করে। আর্থার গিস্টকে বলে, এখন ক্যাথলিনের জায়গায় আমি তোমার সাথে লড়ব। গিস্ট খুশি হয়ে যায়, কারণ সে সেটাই চাইছিল। ক্যাথলিন উঠে যেতে যেতে বলে, তোমার সাহায্যের দরকার ছিল না, তবু আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এটা বলে সে চলে যায়। এদিকে আর্থারও গিস্টের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। অলরাইট গাইজ, এখানেই এপিসোড শেষ। আশা করি তোমাদের এই এপিসোড ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।